Assalamu alaikum. This is Fahmida Isra Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today I'm here to take a class of Financial Management in English for the student of Management 4th year, and I'm requesting all of you to cooperate with me. My dear student, আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমরা বিগত ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং কোথায় গিয়ে আমাদের ওই ক্লাসের সমাপ্তি ঘোষণা করেছিলাম শুরুতে সেটা আপনাদেরকে আমি মনে করিয়ে দেব। আফটার দ্যাট আমরা আজকের ক্লাসটি শুরু করব। গত ক্লাসে আমরা ডিভিডেন্ড পলিসির মডেল অর্থাৎ মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেলের একটি ম্যাথের মধ্য দিয়ে আমাদের ওই মডেলের সমাপ্তি ঘোষণা করেছিলাম এবং তারই সাথে আমি আরও আপনাদের সাথে ডিক্লেয়ার করেছিলাম যে আমাদের ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারে ওয়াল্টার্স মডেল, গর্ডন মডেল এবং মডেল এই 3 মডেলের ম্যাথ আমরা কমপ্লিট ঘোষণা করলাম এবং আপনাদেরকে আরও বলেছিলাম পরবর্তী ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমরা নতুন টপিকের ম্যাথ করব। এই চ্যাপ্টারেরই টপিকের নাম হবে স্টক ডিভিডেন্ড, অর্থাৎ আমরা স্টক ডিভিডেন্ডের ম্যাথ ক্যালকুলেশন আজকে শিখব। আমি আশা করছি আমার ছাত্রছাত্রীরা আপনারা প্রত্যেকেই স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন খাতা কলম ক্যালকুলেটর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে আমরা নতুন একটা টপিকের ম্যাথ শিখতে যাচ্ছি, আর স্টক ডিভিডেন্ডের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট কলেজ এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ভার্সিটির এক্সামের জন্য। আর এখান থেকে মূলত 10 মার্কসের ম্যাথই আসে। তো 10 মার্কসের ম্যাথ আসে যেটা হয় স্টক ডিভিডেন্ডের সাথে স্টক স্প্লিটও হয়তো বা কম্বাইন্ড করা থাকতে পারে, আবার ইন্ডিভিজুয়ালি স্টক ডিভিডেন্ডও থাকতে পারে। তো যাই হোক, আমরা শুরু করছি আজকের স্টক ডিভিডেন্ডের ম্যাথ। শুরু করছি আজকের ক্লাস। স্টক ডিভিডেন্ডের ম্যাথ শুরু করার পূর্বে শুরুতেই আমি আপনাদের স্টক ডিভিডেন্ড কি সেটা একবার মনে করিয়ে দেব। জাস্ট একটু আলোচনা করব যে স্টক ডিভিডেন্ড ব্যাপারটা কীরকম, তারপরেই আমরা ক্যালকুলেশন শুরু করবো ইনশাল্লাহ। তো স্টক ডিভিডেন্ড বিষয়টা কি এটা জানার আগে শুরুতে আপনাদেরকে জানতে হবে স্টক বিষয়টা কি, দেন জানতে হবে ডিভিডেন্ড বিষয়টা কি, আফটার দ্যাট স্টক ডিভিডেন্ড বিষয়টা কি, এই সম্পর্কে আমরা অবগত হব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা জানেন যে স্টক মানে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানিগুলো এরা মার্কেটে যে স্টকটা ইস্যু করে যেটা হচ্ছে তাদের মেইন অ্যাসেট। এটা বেসিক্যালি এই বিষয়টাই হচ্ছে স্টক, অর্থাৎ আরও যদি সুন্দর করে বলি তাহলে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্টক বা শেয়ার বলা হয়। আমি আবারও বলছি, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে স্টক। আর ডিভিডেন্ড মানে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানিতে যারা ইনভেস্ট করেন, দ্যাট মিনস জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার যারা পারচেস করেন তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তো এই যে শেয়ার হোল্ডাররা এরা একটা জয়েন্ট স্টক কোম্পানির স্টককে 1 ইয়ারের জন্য হোল্ড করে রেখে দেন ইনভেস্ট করে। আফটার 1 ইয়ার তারা সেই ইনভেস্টমেন্ট থেকে একটা প্রফিট এক্সপেক্ট করে, যে বিষয়টাই হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমরা বলতে পারি যে জয়েন্ট স্টক কোম্পানিগুলো শেয়ারে যারা ইনভেস্ট করেন তারা হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডাররা তাদের ওই জয়েন্ট স্টক কোম্পানিতে করা ইনভেস্টমেন্ট থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার একটা রিটার্ন বা প্রফিট তারা এক্সপেক্ট করে। দ্যাট রিটার্ন অর প্রফিট ইজ নোন অ্যাজ ডিভিডেন্ড। এখন আমরা স্টক সম্পর্কেও জেনেছি, ডিভিডেন্ড সম্পর্কেও জেনেছি। নাও উই আর গোয়িং টু নো অ্যাবাউট হোয়াট ইজ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড বিষয়টা আসলে হচ্ছে এরকম যে আমরা জানি যে যৌথ মূলধনী বা কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানিগুলো তাদের শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড পে করে ক্যাশে। বাট কোনো কোনো ইয়ারে এই ধরনের সিচুয়েশন আসে যে দিস ইয়ার ওই কোম্পানির সামনে একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, কিংবা কোম্পানির কোনো একটা পারপাজে এই মুহূর্তে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড ক্যাশে দেওয়া সম্ভব না। ইন দ্যাট কেস কোম্পানি যেটা করে সেটা হচ্ছে একজন ইনভেস্টর যত টাকা মূল্যের প্রফিট বা ডিভিডেন্ড পাবে ঠিক সেই টাকার সমমূল্যের নতুন করে কিছু স্টক ইস্যু করে তারা ওই শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয় যে হ্যাঁ দিস ইয়ার আমরা আপনাদেরকে আপনি আমার কাছে 1 লাখ টাকা ডিভিডেন্ড পেতেন,
আমি আপনাকে 1 লাখ টাকা ডিভিডেন্ড ক্যাশে না দিয়ে 1 লাখ টাকার শেয়ার নতুন করে ইস্যু করে আপনাকে দিয়ে দিলাম। এই যে কোম্পানির ডিভিডেন্ডটা ক্যাশে পে না করে ক্যাশের সমমূল্যের স্টক ওই শেয়ার হোল্ডারদেরকে পে করলো, এই স্টাইলের ডিভিডেন্ড পে করাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। এখন দেখি আমরা স্টক ডিভিডেন্ডের ম্যাথ আসলে কেমন হয়। স্টক ডিভিডেন্ডের ম্যাথ করতে গেলে স্ক্রিনে আপনারা 5টা ফর্মুলা দেখতে পাচ্ছেন। এই 5টা ফর্মুলা আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, মেমোরাইজ করে ফেলতে হবে। রিজনটা হচ্ছে স্টক ডিভিডেন্ডের ম্যাথ করতে গেলেই ফার্স্ট অফ অল আপনাকে ওয়ার্কিংস হিসেবে এই 5টা ক্যালকুলেশন করতে হবে। আফটার দ্যাট এই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে একটা ছক বা টেবিলে ইনপুট করতে হবে। আমি আবারও বলছি, স্টক ডিভিডেন্ডের ম্যাথ করার সিস্টেম হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ইনফরমেশনগুলো গিভেন দ্যাট আকারে লিখতে হবে। আফটার দ্যাট স্ক্রিনে আপনারা 5টা ফর্মুলা দেখতে পাচ্ছেন। এই 5টা ফর্মুলায় ক্রোনোলজিক্যালি অর্থাৎ সিরিয়ালে আপনাকে 5টার ইনফরমেশন ক্যালকুলেট করতে হবে। এরপর এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের একটা ছকে সেটা ইনপুট করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জেনে নেই যে ফর্মুলাগুলো আসলে কেমন। দেখেন আমি লিখেছি সাম কমন ফর্মুলা, তার মানে এই ফর্মুলাগুলো আপনাকে জানতেই হবে। নাম্বার 1-এ আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ। বিষয়টা হচ্ছে শেয়ার হোল্ডারদেরকে যখন আমি ডিভিডেন্ড ক্যাশে না দিয়ে শেয়ারের মাধ্যমে দিচ্ছি, নতুন করে কতগুলো শেয়ারের জন্ম হচ্ছে। এর ফলে কি হচ্ছে, কোম্পানির বর্তমানে মার্কেটে যে পরিমাণ শেয়ার আছে সে শেয়ারের সংখ্যা তার চাইতে আরো কিছু বেড়ে যাচ্ছে। এখন কতগুলো শেয়ার বাড়ছে সেটা জানার জন্যই আমাকে ফার্স্টে করতে হবে নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ। এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড। এই নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার বা নাম্বার অফ কারেন্ট শেয়ার এটা আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আর পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড অর্থাৎ দিস ইয়ার কোম্পানি কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিতে যাচ্ছে এটা কোয়েশ্চেনে ডিরেক্টলি দেওয়া থাকবে। আপনার জাস্ট ইনফরমেশন দুটো এই ফর্মুলায় বসিয়ে শেয়ারের সংখ্যা বের করে ফেলবেন। ফর্মুলা নাম্বার 2, টোটাল নাম্বার অফ শেয়ার। আগে কিছু শেয়ার ছিল, এখন নতুন করে শেয়ার হোল্ডারদেরকে আপনারা ডিভিডেন্ড ক্যাশে না দিয়ে শেয়ারে দিচ্ছেন বা স্টকে দিচ্ছেন। এর ফলে হচ্ছে কি আগের যেতে নাম্বার অফ শেয়ার ইনক্রিজ করছে না, তাহলে টোটাল কতগুলো শেয়ার আমার দাঁড়ালো, আগের পুরনো আবার নতুন করে যে স্টক ডিভিডেন্ড দিলাম এর ফলে যে নতুন শেয়ার আমি ইস্যু করলাম, নতুন পুরনো মিলিয়ে টোটাল নাম্বার অফ শেয়ার কত সেটাও আমার জানতে হবে। তো ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার প্লাস নাম্বার অফ নিউ শেয়ার। পুরনো শেয়ার বা বর্তমান শেয়ার প্লাস নতুন শেয়ার এই দুটো যোগ করে দাঁড়াবে টোটাল নাম্বার অফ শেয়ার। ফর্মুলা নাম্বার 3, পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ। স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ করে ফেলে, তো সেই পেইড আপ ক্যাপিটাল কত টাকার ইনক্রিজ করবে সেটা। তো দেখেন এটার ফর্মুলা কি, নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার মাইনাস বুক ভ্যালু পার শেয়ার। এখন আপনারা ভাবছেন বুক ভ্যালুর পাশে আমি তো পার শেয়ার কথাটা লিখি নাই, লিখলেও হয় না লিখলেও হয়, দ্যাটস ওয়াই আমি আর লিখি নাই। তো নাম্বার অফ নিউ শেয়ার এটা তো আমরা এই যে 1 নাম্বার ফর্মুলা থেকে পেয়ে যাব যে নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ, এখান থেকে আমরা নাম্বার অফ নিউ শেয়ার পেয়ে যাব। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার এটা আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে, মাইনাস বুক ভ্যালু এটাও আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে। এখন কথা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার কত টাকা এটা ডিরেক্টলি মেনশন করা থাকবে, বাট বুক ভ্যালুটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। কিভাবে আমি বলে দেই, কোয়েশ্চেনে কোথাও দেখতে পাবেন আপনি এরকম লেখা আছে কমন স্টক ক্যাপিটাল ফার্স্ট ব্র্যাকেটে টাকা 10 পার কমা দিয়ে লেখা আছে হয়তোবা 10,000 শেয়ার। ওই যে 10,000 শেয়ার টাকা 10 পার, ওই টাকা 10 পার যেটা ওটাই হচ্ছে বুক ভ্যালু। আর কোয়েশ্চেনে ডিরেক্টলি মেনশন করা থাকবে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার কত টাকা। তো এখানে যেটা হবে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার থেকে বুক ভ্যালু পার শেয়ার আগে মাইনাস করব, করার পরে নাম্বার অফ নিউ শেয়ারের সাথে আমরা এটা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দেব। এবার ফর্মুলা নাম্বার 4,
কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ। কমন স্টক যদি ইনক্রিজ করে অবভিয়াসলি কমন স্টক ক্যাপিটালও ইনক্রিজ করবে, কারণ এক একটা শেয়ারের তো বুক ভ্যালু বা প্রাইস দেয়া থাকবে, তাই না, পার ভ্যালু দেয়া থাকবে। যেটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু বুক ভ্যালু। নাম্বার অফ নিউ শেয়ার এই যে 1 নাম্বার থেকে আমরা পাচ্ছি, আর বুক ভ্যালু এটা আমি বলেছিলাম না কোশ্চেনে দেয়া থাকবে টাকা 10 পার শেয়ার কমা দিয়ে 10,000 শেয়ার্স। ওই পুরনো বা এক্সিস্টিং বুক ভ্যালু যেটা, সেই বুক ভ্যালুটাই হবে আমার এখানে নাম্বার অফ নিউ শেয়ারের সাথে বুক ভ্যালু হিসেবে আমরা গুণ করে দেব। এবার ফর্মুলা নাম্বার 5 অ্যান্ড লাস্ট ওয়ান, রিটেইনড আর্নিংস ডিক্রিজেস। এটার ফর্মুলা হচ্ছে ওল্ড রিটেন আর্নিংস বা এক্সিস্টিং রিটেন আর্নিংস, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে, মাইনাস পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ, যেটা কিনা আমার 3 নাম্বার ফর্মুলায় দেখেন লেখা আছে পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ, মাইনাস কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ। এই দেখেন 4 নাম্বার ফর্মুলায় লেখা আছে কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ। তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এরকম, রিটেন আর্নিংস ডিক্রিজ এটার ফর্মুলা হবে, কোশ্চেনে আমার একটা রিটেন আর্নিংস দেওয়া থাকবে, সেখান থেকে 3 নাম্বার ফর্মুলার অ্যামাউন্ট আর 4 নাম্বার ফর্মুলার অ্যামাউন্ট যদি আমরা মাইনাস করে দেই, তাহলে রিটেন আর্নিংস ডিক্রিজ এর মান কত এটা আমরা পেয়ে যাব। এখন আপনারা হয়তো ভাবছেন এখানে যে অ্যামাউন্টগুলো আমরা বসাবো, বসানোর পর আমাদের যে অ্যান্সারটা আমরা পাবো, সেই অ্যান্সারটা আমরা কিসে প্রকাশ করব, টাকা না ইউনিট না শেয়ারস, এটা একটা কোশ্চেন। তো আপনারা আপনাদের সুবিধার জন্য চাইলে খাতা কিংবা নোটবুকের কর্নারে লিখে রাখতে পারেন রোমান 1 এবং রোমান 2 এই দুটোর ক্যালকুলেশন করে আমরা যে অ্যান্সার পাবো, সেই অ্যান্সার দুটো আমরা প্রকাশ করব হচ্ছে শেয়ারের মাধ্যমে। রোমান 3, রোমান 4, রোমান 5 এই তিনটার ক্যালকুলেশন করে আমরা যে অ্যান্সার পাবো সেটার অ্যান্সার আমরা প্রকাশ করব টাকায়। তাহলে 1 আর 2 এর অ্যান্সার আমরা প্রকাশ করব শেয়ারসের মাধ্যমে, 3, 4 আর 5 এর অ্যান্সার আমরা প্রকাশ করব টাকায়। এটা আপনারা প্লিজ মনে রাখবেন। তো আসেন আমি আপনাদেরকে যা শিখালাম সেই শেখানো থেকে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। একটা কোশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখেন, দ্য ওজি গার্মেন্টস লিমিটেড shareholders equity account of December 31st, 2019 is as follows. ওজি গার্মেন্টস লিমিটেডের শেয়ার হোল্ডার্সদের ইকুইটি অ্যাকাউন্ট, যেটা কিনা বুক ভ্যালুতে প্রকাশ করা হয়েছে 2019 সালের 31শে ডিসেম্বর, সেটা কি বা কেমন সেটা নিচে উল্লেখ করা হলো। প্রথমেই দেওয়া আছে কমন স্টক ক্যাপিটাল। আমি বলেছিলাম না কমন স্টক ক্যাপিটাল নামে একটা ইনফরমেশন থাকবে। তো এখানে কি লেখা আছে, টাকা 5 পার ভ্যালু, এটাই কিন্তু বুক ভ্যালু। 10 লাখ শেয়ারস, এই 10 লাখ হচ্ছে এক্সিস্টিং শেয়ারস। এভাবে আমার কমন স্টক ক্যাপিটাল দাঁড়াচ্ছে হলো 50 লাখ টাকা। অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল এটাও আছে 50 লাখ টাকা। রিটেইনড আর্নিংস 1 crore 50 লাখ টাকা। এইভাবে টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি দাঁড়াচ্ছে 2 crore 50 লাখ টাকা। নিচে কি লেখা আছে দেখেন, কারেন্টলি দ্য কোম্পানি ইজ আন্ডার প্রেশার ফ্রম শেয়ার হোল্ডার্স টু পে সাম ডিভিডেন্ডস। বর্তমানে কোম্পানি শেয়ার হোল্ডারদের দ্বারা প্রেসারে আছে। কিসের প্রেসারে? শেয়ার হোল্ডাররা তাদের ডিভিডেন্ড দাবি করছে। কোম্পানিজ ক্যাশ ব্যালেন্স ইজ 5 লাখ টাকা। কোম্পানিতে ক্যাশ আছে 5 লাখ টাকা। অল অফ হুইচ ইজ নিডেড ফর ট্রানজ্যাকশন পারপাস। এই সম্পূর্ণ 5 লাখ টাকাই লেনদেনের পারপাজে প্রয়োজন। তার মানে আমি বলেছিলাম না কোনো না কোনো একটা কাজে তাদের ওই ক্যাশটা ওই বছর দরকার হবে, এবং দরকার হওয়ার কারণে তারা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আর ক্যাশে দিতে পারবে না। ওই সিচুয়েশনে তারা স্টক ইস্যু করে ডিভিডেন্ড আকারে পে করে দিবে, যার নাম হবে স্টক ডিভিডেন্ড। দেখেন সেটাই কিন্তু এখানে লেখা আছে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 7। আমি আরো বলেছিলাম কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, এটা কোয়েশ্চেনে আমার ডিরেক্টলি দেয়া থাকবে। এবার রিকোয়ারমেন্ট কি করতে বলেছে দেখেন, আমাদের দুটো রিকোয়ারমেন্ট আছে। রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি পে 15% স্টক ডিভিডেন্ড।
যদি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে 15% স্টক ডিভিডেন্ড দেয়, তাহলে এই যে উপরে শেয়ার হোল্ডারদের একটা ইকুইটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, যেখানে কমন স্টক ক্যাপিটাল আছে, অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল আছে, রিটেন আর্নিংস আছে। এটাকে রিফর্মুলেট করো, অর্থাৎ এখানে কোথায় কি চেঞ্জ আসবে সেই চেঞ্জগুলোকে দেখাও 15% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কারণে। আর 2 নম্বরে বলেছে রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার সিকিউরিটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি পে 25% স্টক ডিভিডেন্ড। এবার বলেছে কি, যদি স্টক ডিভিডেন্ড 25% হয়, তাহলে এই শেয়ার হোল্ডারদের ইকুইটি অ্যাকাউন্টটা কেমন হবে সেটা সাজিয়ে দেখাও। তো সবার আগে আমি যেটা করব, গিভেন দ্যাট দি ইনফরমেশনগুলো লিখবো, এরপরে 15% স্টক ডিভিডেন্ড দিলে চেহারা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। সময় পেলে আমি আপনাদের 25% স্টক ডিভিডেন্ড দেখাবো, না সময় পেলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে স্টক ডিভিডেন্ড দেখিয়ে দেব, ঠিক আছে? তো এখান থেকে আমরা গিভেন দ্যাটে কি কি পাবো সেটা একটু আপনাদেরকে বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন টাকা 5 পার ভ্যালু, এখানে আমরা লিখবো হচ্ছে গিভেন দ্যাট বুক ভ্যালু পার শেয়ার ইকুয়ালস টু টাকা 5। এর সাথে আছে 10 লাখ শেয়ারস, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার 10 লাখ। এখন এই যে কমন স্টক ক্যাপিটাল 50 লাখ টাকা, আবার এডিশনাল পেইড আপ ক্যাপিটাল 50 লাখ টাকা, রিটেন আর্নিংস 1 crore 50 লাখ টাকা, এগুলো গিভেন দ্যাটে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার নিচে কি কি আছে দেখেন, কোম্পানিজ ক্যাশ ব্যালেন্স ইজ টাকা 5 লাখ। এই ক্যাশ ব্যালেন্স কত টাকা 5 লাখ সেটা আমরা দেখিয়ে দেব। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইজ টাকা 7। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার এটাও আমরা গিভেন দ্যাটে দেখাবো। তাহলে মোটামুটি গিভেন দ্যাটে আমরা 4টা জিনিস দেখাবো: বুক ভ্যালু পার শেয়ার, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, ক্যাশ ব্যালেন্স, আর হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। দেখাচ্ছি, আমি স্ক্রিন চেঞ্জ করে দিচ্ছি, হ্যাভ আ লুক। এই দেখেন সলিউশনে আমরা লিখেছি গিভেন দ্যাট এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার কিংবা নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার যেটাই আপনারা বলেন 10 লাখ শেয়ারস, বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে টাকা 5, ক্যাশ ব্যালেন্স হচ্ছে টাকা 5 লাখ, আর কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে টাকা 7। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছিল, যদি স্টক ডিভিডেন্ড 15% হয় এই সিচুয়েশনে কি হবে। তো দেখেন, when there is 15% স্টক ডিভিডেন্ড, আর আমি আপনাদেরকে কি বলেছিলাম, ওই যে আমাদের সেকেন্ড স্লাইডে যে 5টা ফর্মুলা ছিল, আমি বলেছিলাম না আপনাদেরকে ওয়ার্কিং আকারে ওই 5টা ফর্মুলার ক্যালকুলেশন ফার্স্ট অফ অল আপনাকে সারতে হবে বা করে নিতে হবে, এরপরে আমরা একটা টেবিল তৈরি করতে বা ছক তৈরি করতে যাচ্ছি। তো ঠিক আছে, আসেন আমরা সিরিয়ালে ওই 5টা ফর্মুলাই আগে সলভ করে ফেলি। 1 নম্বরে ছিল কি নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ, এটার ফর্মুলা ছিল নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড। গিভেন দ্যাটে তাকান, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার আছে 10 লাখ আর স্টক ডিভিডেন্ড আছে 15%। তো 10 লাখের 15% হচ্ছে 1,50,000 শেয়ারস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি যদি 15% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে আগে তো 10 লাখ শেয়ার মার্কেটে আছেই, নতুন করে আরও 1,50,000 শেয়ার ইস্যু করতে হবে, যেটা কিনা শেয়ার হোল্ডারদের মাঝে ডিভিডেন্ড ক্যাশে পে না করে স্টকের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। টোটাল নাম্বার অফ শেয়ার, তাহলে এই যে আমরা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলাম, এর ফলে টোটাল নাম্বার অফ শেয়ার কত দাঁড়ালো। একদম সিম্পল হিসাব, আগে ছিল কত 10 লাখ, এখন হয়েছে কত 1,50,000। এটাই আমি করেছি নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার প্লাস নাম্বার অফ নিউ শেয়ার। এক্সিস্টিং হচ্ছে 10 লাখ আর নিউ হচ্ছে 1,50,000, সব মিলিয়ে টোটাল নাম্বার অফ শেয়ার দাঁড়াচ্ছে 11,50,000 শেয়ারস। আমি পরের পেজে চলে যাচ্ছি। 3 নাম্বার ওয়ার্কিংসটা ছিল পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ। এটার ফর্মুলা কি বলেছিলাম, নাম্বার অফ নিউ শেয়ার ইনটু ফার্স্ট ব্র্যাকেটে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার মাইনাস বুক ভ্যালু। তো এইমাত্র আমরা 1 নাম্বার ফর্মুলা থেকে পেয়েছিলাম নাম্বার অফ নিউ শেয়ার কত, দেখেন আপনারা একটু, এই যে নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ 1,50,000 শেয়ার, এটাই হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। যদি সেটাও আপনারা না বোঝেন, 2 নাম্বার ফর্মুলায় দেখেন নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার প্লাস নাম্বার অফ নিউ শেয়ার। নিউ শেয়ারের জায়গায় আমি কি লিখেছি, নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ, এটাই কিন্তু নিউ শেয়ার। তাহলে আমরা নিউ শেয়ার পাচ্ছি কত 1,50,000। ওপরে গিভেন দ্যাটে দেখেন কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার আছে টাকা 7 আর বুক ভ্যালু পার শেয়ার আছে টাকা 5। স্লাইড চেঞ্জ করে দিচ্ছি।
তাহলে 3 নাম্বার ফর্মুলায় আমরা কি করব, নাম্বার অফ নিউ শেয়ার হবে 1,50,000 ইন্টু কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার হবে 7 মাইনাস বুক ভ্যালু হবে 5। 1,50,000 এর সাথে যদি আমরা এটা অ্যাডজাস্টমেন্টে যাই তাহলে 7 থেকে 5 মাইনাস করলে 2, এটা 1,50,000 এর সাথে গুণ করলে দাঁড়াবে হচ্ছে টাকা 3 লাখ। তাহলে পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ হবে টাকা 3 লাখ। আমার মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে না। এখন এই 15%টা একবার আমরা করছি না, যখন 25% নিজে নিজে করতে যাবেন দেখবেন আপনার কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। ফর্মুলা নাম্বার 4, কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ। এটার ফর্মুলা হলো নাম্বার অফ নিউ শেয়ার ইন্টু বুক ভ্যালু। আমার নাম্বার অফ নিউ শেয়ার হচ্ছে 1,50,000 আর বুক ভ্যালু আপনারা দেখেছেন আমাদের গিভেন দ্যাটে দেয়া ছিল 5। তাহলে 1,50,000 এর সাথে যদি আমরা 5 গুণ করে দিই দাঁড়ায় হচ্ছে 7,50,000 টাকা। আমাদের কোয়েশ্চেনে কমন স্টক ক্যাপিটাল 10 লাখ শেয়ারের সাথে টাকা 5 গুণ করে আমরা পেয়েছিলাম 50 লাখ। একটু দেখেন, এই যে কোশ্চেনে দেখেন কমন স্টক ক্যাপিটাল টাকা 5 পার ভ্যালু আর 10 লাখ শেয়ার, তাহলে আমাদের টোটাল কমন স্টক ক্যাপিটাল ছিল 50 লাখ অর্থাৎ 50 লাখ টাকা। এটা হচ্ছে এক্সিস্টিং কমন স্টক ক্যাপিটাল। আর এই যে আমরা 15% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি যেখানে আমরা কমন স্টক দিয়েছি শেয়ার হোল্ডারদেরকে, এই কাজটা করার ফলে আমাদের কমন স্টক ক্যাপিটাল আরও ইনক্রিজ করেছে 7,50,000 টাকা। আগে 50 লাখ ছিল, এখন আরও বেড়েছে 7,50,000। নাম্বার 5, রিটেইনড আর্নিংস ডিক্রিজেস। তাহলে আমরা কি দেখতে পেলাম, স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে রিটেন আর্নিংস কমে যায়, এটাই আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, ওল্ড রিটেন আর্নিংস, এটার ফর্মুলা বলছি, ওল্ড রিটেন আর্নিংস মাইনাস পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ মাইনাস কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ। এখন এই ওল্ড রিটেন আর্নিংস মানে হচ্ছে যেটা আমার কারেন্ট ইকুইটি স্টেটমেন্টে দেয়া আছে। দেখেন আমরা কোশ্চেনের দিকে তাকাই, এই দেখেন রিটেন আর্নিংস কত দেয়া আছে, 1 crore 50 লাখ টাকা, দেখতে পেয়েছেন? এই 1 crore 50 লাখ হচ্ছে আমার ওল্ড রিটেন আর্নিংস। তাহলে আমরা ওল্ড রিটেন আর্নিংস এর জায়গায় 1 crore 50 লাখ টাকা লিখলাম মাইনাস পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ। এই যে 3 নাম্বার ফর্মুলায় আমরা পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ বের করেছি, দেখেন 3 লাখ, সেটাও এখানে বসিয়ে দিলাম মাইনাস কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ। এই 4 নাম্বার ফর্মুলা দেখেন কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজের জায়গায় লেখা আছে কত, 7,50,000। তাহলে 1 crore 50 লাখ থেকে 3 লাখ এবং 7,50,000 মাইনাস করলে আমরা রিটেন আর্নিংস পাচ্ছি হচ্ছে 1 crore 39,50,000 টাকা। এই ছিল আমাদের ক্যালকুলেশন। তাহলে আমরা একটু এক নজরে দেখে নিই এই ওয়ার্কিংস 5টা থেকে আমরা কি কি পেয়েছি। নাম্বার অফ কমন স্টক ইনক্রিজ বা টোটাল নাম্বার অফ নিউ কমন স্টক পেয়েছি 1,50,000। ওয়ার্কিংস নাম্বার 2তে টোটাল নাম্বার অফ শেয়ার পেয়েছি 11,50,000। ওয়ার্কিংস নাম্বার 3তে পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ পেয়েছি আমরা 3 লাখ। আগে পেইড আপ ক্যাপিটাল ছিল 50 লাখ, আরও 3 লাখ ইনক্রিজ করলো। কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ পেয়েছি আমরা 7,50,000 আর রিটেইনড আর্নিংস ডিক্রিজ পেয়েছি আমরা 1 crore 39,50,000। আমি আপনাদেরকে কি বলেছিলাম, ওয়ার্কিংসে প্রথমে আমরা 5টা ক্যালকুলেশন সারবো, আফটার দ্যাট এখানকার ইনফরমেশনগুলো নিয়ে আমরা একটা ছকে নাম অ্যামাউন্টগুলো ইনপুট করব। এবার আসেন মেইন ছক। ছকটা হবে এরকম, পার্টিকুলার্স আর হচ্ছে অ্যামাউন্ট ইন টাকা। তো আমাদের এক্সিস্টিং যে ইকুইটি স্টেটমেন্ট ছিল সেই ইকুইটি স্টেটমেন্টের ফরম্যাটেই কিন্তু আমরা এখন এটা করতে যাচ্ছি। তো আপনারা একটু কোয়েশ্চেনে পেজটাতে গিয়ে এক্সিস্টিং ইকুইটি স্টেটমেন্টটা দেখে নেন। এই দেখেন উপরে দেয়া আছে না, শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট, সেখানে প্রথমে ছিল কি কমন স্টক ক্যাপিটাল, এরপরে ছিল অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল, এরপরে ছিল রিটেইনড আর্নিংস। তো আপনারা এক নজরে একটু মনে রাখেন কমন স্টক ক্যাপিটাল আগে ছিল হচ্ছে 10 লাখ শেয়ার 5 টাকা করে, অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল ছিল 50 লাখ টাকা আর রিটেন আর্নিংস ছিল 1 crore 50 লাখ টাকা। আমার টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি ছিল 2 crore 50 লাখ টাকা। কয়েক মুহূর্তের জন্য এই অ্যামাউন্ট চারটা একটু ভালো করে দেখে নেন, বারবার স্লাইড চেঞ্জ করা সম্ভব হবে না। 15-20 সেকেন্ড জাস্ট এই চারটা ইনফরমেশনগুলো মাথায় রাখেন। আর যদি খাতা কলম সাথে নিয়ে আমার ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য বসে থাকেন তাহলে অনুরোধ থাকবে সংক্ষেপে তাড়াতাড়ি এই চারটা ইনফরমেশন খাতার এক কোণায় লিখে নেন।
আমি আশা করছি আপনারা ইনফরমেশনগুলো নিয়ে নিয়েছেন। এবার আমি স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডার সিকিউরিটি স্টেটমেন্টে প্রথমে ছিল কমন স্টক, সেখানে লেখাটা ছিল টাকা 5 পার আর 10 লাখ শেয়ার্স। এবার কমন স্টক কথাটা আমি লিখেছি টাকা 5 পার, এটাও ঠিক আছে, কিন্তু স্টক ডিভিডেন্ড ইস্যু করার কারণে আমার নাম্বার অফ নিউ শেয়ার দেখেন একটু, এই যে আমরা ওয়ার্কিংস করেছি, এই যে 2 নাম্বারে টোটাল নাম্বার অফ শেয়ার হয়ে গেছে, এখন আর 10 লাখ নাই, এটা বেড়ে হয়ে গেছে 11,50,000 শেয়ার্স। তাহলে এবার আমি কি করব, এখানে আমি এখন আর 10 লাখ লিখবো না, লিখবো হচ্ছে 11,50,000 শেয়ার্স। তাহলে 11,50,000 শেয়ার্স এর সাথে যদি আমরা 5 গুণ করে দেই, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট অফ কমন স্টক ক্যাপিটাল দাঁড়াচ্ছে 57,50,000 শেয়ার্স। আমার ওখানে শেয়ার হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্টের নেক্সট লেখা ছিল অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল। এখানে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটালের অ্যামাউন্ট বসানোর সিস্টেম হবে ওল্ড যেটা আসে 50 লাখ সেটা তো বসাবোই, আর নিউ যেটা আমরা বের করেছিলাম যে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ, সেটা আমরা এখানে বসিয়ে দেব। এখন আপনারা ভাবতে পারেন মিস কখনো যদি অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল ডিক্রিজ হয়, বেসিক্যালি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ করে, দ্যাটস ওয়াই আমরা এটাকে অলওয়েজ যোগই করব, বিয়োগ করার কোনো সম্ভাবনা নাই, বিকজ এটা ডিক্রিজ করে না। তো অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল এখানে আমরা বের করবো কিভাবে, ওল্ডের সাথে নিউ যোগ করে দিব। তো আমার ওখানে স্টেটমেন্টে ওল্ডে লেখা ছিল অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল 50 লাখ, আর নিউটা দেখেন একটু আপনারা, এই যে 3 নাম্বার ওয়ার্কিংসে দেখেন পেইড আপ ক্যাপিটাল ইনক্রিজ, সেটা কত ইনক্রিজ করেছিল, 3 লাখ টাকা, দেখতে পাচ্ছেন। তো যেহেতু ইনক্রিজ করেছে তাই এটা আমরা যোগ করে ফেলছি, আর নিউটা কত দাঁড়াচ্ছে, 3 লাখ। তাহলে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল এখন আর আমার 50 লাখ নাই, এখন সেটা হয়ে যাবে হচ্ছে 53 লাখ টাকা। খেয়াল করেছেন স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার ফলে কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ করেছে, অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটালও ইনক্রিজ করেছে, বাট রিটেইনড আর্নিংস ডিক্রিজ করে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা শেষ হলে আপনাদের সাথে আমি একটা ছোট্ট থিওরি নিয়ে কথা বলবো। রিটেইনড আর্নিংস ডিক্রিজ এটা আমরা ডিরেক্টলি কিন্তু বের করেছি, দেখেন 5 নাম্বার ফর্মুলায় দেখেন রিটেইনড আর্নিংস ডিক্রিজ, এটা ক্যালকুলেশন করে আমরা অ্যামাউন্ট পেয়েছিলাম 1,39,50,000 টাকা। এটাই আমরা এখন আমাদের এই ছকে বা টেবিলে বসাতে যাচ্ছি, 1,39,50,000 টাকা। এবং কাকতালীয়ভাবে অবিশ্বাস্য হলেও সত্যি, দেখেন এই 3টা ক্যালকুলেশন কিন্তু টোটালি অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে না, 50 লাখের জায়গায় হয়েছে 57,50,000, আবারও 50 লাখের জায়গায় হয়েছে 53 লাখ, আর রিটেন আর্নিংস 1,50,00,000 লাখের জায়গায় হয়ে গেছে 1,39,50,000। বাট টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি আমাদের কোয়েশ্চেনেও 2,50,000 ছিল, এখানেও 2,50,000 টাকা আছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলেও শেয়ার হোল্ডার্সদের ইকুইটি স্টেটমেন্টে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে না, টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি আনচেঞ্জ থাকে। আচ্ছা, তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম দুটো কথা, নাম্বার 1 হচ্ছে আমি যেমন আপনাদেরকে গত 2-3টা ক্লাস ধরে বলে এসেছিলাম যে মডেলের অর্থাৎ ডিভিডেন্ড পলিসির মডেলের ম্যাথ হয়েছে কিনা এটা আপনারা এক্সাম হলে বসে কনফার্ম হয়ে আসতে পারবেন। একইভাবে স্টক ডিভিডেন্ডের ম্যাথও হয়েছে কিনা এটা আপনারা এক্সাম হলে বসে কনফার্ম হয়ে আসতে পারবেন, কারণ হচ্ছে আমার কোয়েশ্চেনে থাকা টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে আমার ক্যালকুলেশনের টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি যদি মিলে যায় তার মানে আমার ম্যাথ হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড কথা হচ্ছে যদি কখনো কখনো কোয়েশ্চেন হয় এরকম যে হোয়াট উড হ্যাপেন if stock dividend is declared, what would happen if stock dividend is declared, আপনারা এই টেবিলটার দিকে তাকিয়ে আপনারা অ্যান্সার করতে পারবেন। For the declaration of stock dividend, common stock capital will increase, additional paid up capital will also increase, but retained earnings will decrease. আমি আবারও বলছি, আমার এই কথাটি একটু মনোযোগ দিয়ে শোনেন। হোয়াট উড হ্যাপেন ইফ স্টক ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, একটা কোম্পানি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি ঘটনা ঘটে। আর আরেকভাবে কোশ্চেনটা হতে পারে হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট মে বি ইফ আ কোম্পানি ডিক্লেয়ার স্টক ডিভিডেন্ড।
তাহলে ইন দ্যাট কেস আপনারা বলবেন ফর দ্য ডিক্লারেশন অফ স্টক ডিভিডেন্ড কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ, additional paid up capital also increase but retained earnings decrease. এটাই হচ্ছে শেয়ার মানে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার ফলে কি ইম্প্যাক্টটা পড়ে বা কি চেঞ্জটা আসে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে আর 25% ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি হয় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো না, কারণ আমার মনে হয় একটা ম্যাথ যখন প্রথমবারের মতো নতুন ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করানো হয় বা তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়, তখন সেক্ষেত্রে গলধকরণ না করিয়ে অর্থাৎ জোর করে তাদের উপর চাপিয়ে না দিয়ে শুরুতেই তাদেরকে বোঝার একটা স্কোপ বা স্পেস তৈরি করে দেওয়া উচিত। আমি সেই স্পেসটা আপনাদেরকে দিতে চাচ্ছি। আপনাদেরকে যতটুকু শিখালাম বাসায় ততটুকুই প্র্যাকটিস করেন। আর যারা একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট, যাদের কিউরিওসিটি বেশি, তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা চাইলে 25% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি অবস্থা হয় সেটা প্র্যাকটিস করতে পারেন। তবে সেক্ষেত্রেও কিন্তু শেয়ার হোল্ডার সিকিউরিটি 2 crore 50 lakh টাকাই হবে। কমন স্টক ক্যাপিটালে চেঞ্জ দেখবেন, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালে চেঞ্জ দেখবেন, রিটেন আর্নিংসেও চেঞ্জ দেখবেন। আপনার চাইলে বাসায় একবার একটু দেখতে পারেন যে দেখি আমরা পারি কিনা। না পারলে কোনো ধরনের কোনো প্রেশার নাই, বিকজ আমি নেক্সট ক্লাসেও আপনাদের এই স্টক ডিভিডেন্ড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওই 25% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি হয় সেটা আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে সলভ করে দিব। আফটার দ্যাট হয়তো আর একটা ম্যাথ আমি আপনাদেরকে করাবো, করার পরেই আমরা স্টক ডিভিডেন্ড শেষ হয়েছে এরকম একটা ডিক্লারেশন আপনাদেরকে দিব। এবং তার পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ স্টক স্প্লিটের একটা অঙ্ক করব, এবং স্টক স্প্লিটের একবার একটা অঙ্ক করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করছি আজকের ক্লাস আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক সহজবোধ্য হয়েছে। যেই ম্যাথটি করালাম আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা অবশ্যই ম্যাথটা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।